বিপর্যস্ত পুলিশ বাহিনী, পুনর্গঠন ও সংস্কারের দাবি। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ভেঙে পড়েছে পুলিশের চেইন অফ কমান্ড। টানা 3 দিন পুলিশের সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল। গত শুক্রবার থেকে পুলিশ সদস্যরা কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। অনেক থানায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে, তবে পুলিশ সদস্যদের অনেকেই এখনো নিরাপদ বোধ করছেন না। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, টানা 3 মেয়াদের শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকায় পুলিশের মধ্যে ব্যাপকভাবে দলীয়করণ হয়েছে। বাহিনীর কর্মকর্তাদের মধ্যে অতি উৎসাহী একটি অংশ দলীয় এজেন্ডা বাস্তবায়নে পুলিশকে ব্যাপকভাবে ব্যবহার করেছেন। কোটা সংস্কার আন্দোলনের অতিরিক্ত শক্তি প্রয়োগ ও বেপরোয়াভাবে গুলি করে মানুষ হত্যার ক্ষেত্রেও অতি উৎসাহী কর্মকর্তাদের ভূমিকা রয়েছে। যদিও শেখ হাসিনার পদত্যাগের খবর পাওয়ার মাত্র ওই সব কর্মকর্তা দ্রুত আত্মগোপনে চলে যায়। শেখ হাসিনার পরিণতি থেকে কি দিল্লি শিক্ষা নেবে? আমার কথা নয়, প্রথম আলো বলেছেন। বিষয়টা কাকতালীয়ই বটে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে উড়াল দিতে বাধ্য হওয়ার 24 ঘন্টা আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2029 সালের পরেও অবসম্ভাবীভাবে বহাল থাকার কথা বলেছিলেন। শেখ হাসিনা ঠিক যেভাবে তার অপরিহার্য কথা বিশ্বাস করতেন, ঠিক সেভাবেই ভারতীয় প্রধানমন্ত্রী ডান হাত নিজেকে তো বটেই, সম্ভবত তার নেতাকেও এটা বিশ্বাস করাতে চেয়েছেন যে মোদী হাল ধরে না থাকলে ভারত ধ্বংস হয়ে যাবে। গত রোববার চণ্ডীগড়ে এক সমাবেশে অমিত শাহ বলেন, বিরোধীরা যা ইচ্ছা তা বলতে পারে, তবে আমি এটা পরিষ্কার করে দিচ্ছি যে 2029 সালে প্রধানমন্ত্রী আবার ক্ষমতায় আসবেন। কথাটা উদ্দেশ্যপূর্ণ দাবি। ভাবা যায় কত চিন্তা করে ভারত বাংলাদেশকে নিয়ে, মোদীর পরিবার, ভারতের সকল জনগোষ্ঠী। আমার কাছে তো সেটাই মনে হয়, এত চিন্তা বাংলাদেশের জন্য ভারতের। বাহ, অপূর্ব। শেখ হাসিনার বিদায় দক্ষিণ এশিয়ার জন্য এক বড় শিক্ষা। আমার কথা নয়, প্রথম আলোতে বলেছেন। বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওয়াজেদের পিতা এবং দেশটির প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যগুলো ভেঙে ফেলা হচ্ছে। এই ছবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই সপ্তাহে ঢাকার সবচেয়ে মনোযোগ আকর্ষণের ছবি ছিল এগুলোই। এই ভাস্কর্যগুলো ভেঙে ফেলার তাৎপর্য বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে দেশটি কেন ও কিভাবে আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে। ষড়যন্ত্র ফাঁস, জুডিশিয়াল কু বানচাল করলো ছাত্ররা। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 বিচারপতির পদত্যাগ দাবিতে শনিবার 10 আগস্ট সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে 3.5 ঘন্টা বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বিক্ষোভের মুখে দুপুর 2:30টার দিকে প্রধান বিচারপতি মোহাম্মদ ওবায়দুল হাসান পদত্যাগ করেন। এই প্রধান বিচারপতিকে সঙ্গে নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছিল, জুডিশিয়াল কু করার কথা ছিল। আর এই ষড়যন্ত্রের পেছনে ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। কি বুঝলেন? আমি ভাই বুঝি নাই। সংখ্যালঘুদের উপর হামলা চালিয়ে কিছু মানুষ সুবিধা নেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সঙ্গে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, কিছু বিচ্ছিন্ন হামলা হয়েছে, সেগুলো সুসংগঠিত হামলা নয়। এসব হামলা চালিয়ে কিছু মানুষ চলমান পরিস্থিতির সুবিধা নেওয়ার চেষ্টা করছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, আন্দোলনের উদ্দেশ্য এখনো পূরণ হয়নি। কেন? দেখছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং নবগঠিত অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, যে উদ্দেশ্য নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়েছিল তা এখনো পূরণ হয়নি। গত শুক্রবার সন্ধ্যায় টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সাক্ষাৎকারে ভবিষ্যতে তার কর্মপরিকল্পনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী পদক্ষেপ নিয়ে তিনি নানা কথা বলেন। আমি আজকে সংবাদপত্রের কিছু শিরোনাম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।